Recording in progress. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আজকের ক্লাসটা শুরু করি। এটা দিয়ে শুরু করতে চাইলাম কেননা হচ্ছে মজলুমের বিরুদ্ধে যখন কেউ দাঁড়িয়ে যায় নিঃসন্দেহে তাকে দেখতে ভালো লাগে, এবং এই কারণে মূলত হচ্ছে আজকে 2 তারিখটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে বলতে পারেন অনেকটা মুসলিমদের জন্যই আর কি। ইরান ফায়ার্স। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে সাব্বির ভিডিওটা অফ রাখতে হবে। মেবি সামহার ইউ আর নট ইন দ্য হোম, ইউ আর নট এট দ্য হোম, মেবি তুমি হয়তো বা বাইরে কোথাও আছো। ওকে, থ্যাঙ্কস আ লট। সুমু, সজল, সাব্বির, মনির আহমেদ, রাশেদ আহমেদ, সাকিব। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে আপনারা যখন গুগলে কোনো ওয়ার্ড সার্চ করবেন, প্লিজ যখন আপনারা গুগলে কোনো ওয়ার্ড সার্চ করবেন, আমার রিকোয়েস্ট থাকবে তার বিভিন্ন লেয়ার থাকে, এই লেয়ারগুলো একটু কমপ্লিট করবেন। কেননা যেটা বেসিক্যালি আমি বলে থাকি সেটা হচ্ছে, সবাই জানেন হয়তো, সেটা হচ্ছে কাউ। কাউ একটা নাউন, কিন্তু কাউ একটা ভার্ব। ফায়ার, এই ফায়ার শব্দটা আমার ধারণা এটা অজানা না। এই কারণে অজানা না, আমি যদি বলি ফায়ার শব্দটার সাথে আপনি অবশ্যই পরিচিত। কিভাবে? সেটা হচ্ছে আপনার কি বলে, ন্যারেশনে গিয়ে আমার মনে হচ্ছে, আমার ধারণা আপনি ন্যারেশনে ফায়ার শব্দটা দেখেছেন, রাইট? এবং ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেছেন। আপনি যে দেখেন ফায়ার শব্দটা কয়েকটা লেয়ার দেখেন। লেয়ার বলতে এখানে প্রথম লেয়ারে যেটা বলা আছে ফায়ার শব্দ নিয়ে, সেটা হচ্ছে নাউন। খেয়াল করে দেখেন। আর আমি বলেছিলাম যে ট্রান্সলেশনে আপনি আননোন শব্দ কিভাবে ইউজ করবেন। এখন ধরেন বলা হইলো যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনি খুব ভালো করে জানেন গুরুত্বপূর্ণের ইংলিশ হচ্ছে সিগনিফিক্যান্ট অথবা ইম্পর্টেন্ট। এই সিগনিফিক্যান্ট অথবা ইম্পর্টেন্ট শব্দটা দিয়ে গুগলে সার্চ দিলে দেখবেন অনেকগুলো সিনোনিমাস চলে আসবে। তাদের মধ্যে থেকে একটা সিনোনিমাস আপনি ইউজ করবেন যেটা কেউ জানে না। দিস ইজ দ্য বিউটি অফ ফ্রি হ্যান্ড রাইটিং। ফায়ারের প্রথম লেয়ারে যেটা বলা আছে দেখেন, ফায়ার শব্দটা, ফায়ার নট ফায়ার, ফায়ার শব্দটার প্রথম লেয়ারে বলা আছে কিন্তু নাউন, বাট দ্বিতীয় লেয়ারে বলা আছে দেখেন হচ্ছে কিন্তু ভার্ব। আমরা প্রথম লেয়ারটা ফলো করি, দ্বিতীয় লেয়ারটা ফলো করি না। এখানে বলা আছে দেখেন ডিসচার্জ। ডিসচার্জ মানে হচ্ছে ছোড়া, এ গান অর আদার ওয়েপন ইন অর্ডার টু, অর্থাৎ কোন একটা অস্ত্র, একটা গুলি অথবা একটা অস্ত্র ডিসচার্জ করলেন ইন অর্ডার টু প্রোপেল, কথা বুঝছেন কিনা, এ বুলেট অর প্রজেক্টাইল। হি ফায়ার্ড এ শুট এট দ্য রিটেন প্রিজনার। খেয়াল করে দেখেন এখানে বেশ কিছু শব্দ দেয়া আছে, তার মধ্যে একটা আছে দেখেন হচ্ছে লঞ্চ। অর্থাৎ আমরা বলতেই পারি হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান কিছু হচ্ছে মিসাইল লঞ্চ করেছিল। শুট, শুট মানে আপনি জানেন, ডিসচার্জ তো বললাম, ইজেক্ট বাদ। এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে আপনার থ্রো। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আরেকটা শব্দ, সেটা হচ্ছে থ্রো। সো এটা দিয়ে মূলত হচ্ছে আজকে আপনাদের সাথে ডেইলি স্টার নিয়ে কথা শুরু, যেখানে বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, ইরান ফায়ার্স। নর্মালি যে কথাটা শুরুর ক্লাসে বলছিলাম, এটা 1 তারিখে রাতে, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে ইরান হচ্ছে মিসাইল ছুড়েছিল। বুধবারে এটা হচ্ছে 2 তারিখে সংবাদ প্রকাশিত হয়েছে, এবং দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এই জন্য বলেছিলাম যদি আপনি টাইটেল লিখতে চান আপনাকে ফ্রেজ দিয়ে লেখা ভালো, আর যদি আপনি একান্তই বাক্য বানাতে চান টাইটেলটা অবশ্যই লিখবেন প্রেজেন্ট টেন্সে। তাহলে ইরান প্রপার নাউন ফায়ার্স 180, অর্থাৎ মানে 180টি মিসাইল, কমন নাউন অ্যাট ইসরায়েল, ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরান 180টি মিসাইল ফায়ার মানে ছুড়েছিল, বা হচ্ছে তাক করেছিল, বা নিশানা লাগিয়েছিল। আপনি অনেক কিছুই বলতে পারেন। যাই হোক, 2 তারিখে আমরা ফিরবো, অবশ্যই ফিরবো। এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে কোপস। খুব ভালো লাগছে এটা আমার, কোপস স্টিল। এখানে ইস্টটা দেখেন উজ্জ্বল আছে। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে ডেইলি স্টার হচ্ছে সবসময়, ডেইলি স্টার হচ্ছে দেখবেন ওই ফ্রেজ আকারে কিছু লেখে, ভার্বগুলো উজ্জ্বল রাখে। সব ক্ষেত্রে করে তা না, এখানে কোপস ইজ হবে না, মূলত আর হবে। কোপস আর স্টিল, স্টিল হচ্ছে একটা অ্যাডভার্ব। গতকালকে একটা লাইভ ক্লাসে বললাম স্টিল একটা কনজাংশন, স্টিল একটা কনজাংশন, এবং এই স্টিল দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। গতকালকে রাত 9টার লাইভ ক্লাসে এই কথাটা বলেছিলাম আর কি। হ্যাঁ, স্টিল একটা কনজাংশন, এবং স্টিল দ্বারা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। খুব ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। তাহলে কোপস আর স্টিল এখনো অ্যাফ্রেড। অ্যাফ্রেড হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। অ্যাফ্রেড টু কাম আউট, টু কাম আউট মানে বেরিয়ে আসতে, অফ
এখানে একটা শব্দ ইউজ করছে ক্যাকুন। ক্যাকুন মানে আমরা বলতে পারি কোন একটা ট্রমা জাতীয় কিছু যেখান থেকে বা একটা হতাশাগ্রস্ত অবস্থা। ক্যাকুন মানে কি আই ডোন্ট নো দ্য বেঙ্গলি অফ ক্যাকুন। ক্যাকুন আমি গুগলে সার্চও দিতে যাই নাই, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে 87 ইয়ার টু জয়েন, এখনো 87 পুলিশ বা অফিসার বলেন বা কনস্টেবল বলেন তারা এখনো জয়েন করে নাই। আপনি খুব ভালো করে জানেন ইয়েট মানে হচ্ছে নেগেটিভ, ইয়েট নেগেটিভ সেন্টেন্স রেফার করে। যেমন আই অলরেডি হ্যাভ রিচড, আমি অলরেডি পৌঁছে গেছি। আই হ্যাভ নট রিচড ইয়েট, আমি এখনো পৌঁছাই নাই বা আদৌ পৌঁছাই নাই। সো মনে রাখবেন ইয়েটটা সবসময় নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয় বা নেগেটিভ সেন্টেন্স রেফার করে। ইভেন আরেকটা কথা বলে রাখি, এই স্টিলের মতো ইয়েটও একটা অ্যাডভার্ব, আবার এই ইয়েট হচ্ছে এমন, এটা একটা কনজাংশন, ইয়েট একটা কনজাংশন যেটা দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। ওভার বলছে দেখেন, ওভার 1K অর্থাৎ 1000 স্টিল আন্ডার ট্রিটমেন্ট। বলা হচ্ছে পুলিশে জয়েন করতে বলার পরে আপনার এখনো 187 জন জয়েন করে নাই এবং 1000-এর বেশি পুলিশ যারা আছেন কর্মরত তারা হচ্ছে ট্রিটমেন্ট, মানে এই ট্রিটমেন্ট মানে হাসপাতালের বেডে বা চিকিৎসায় আছেন। কথা বুঝতেছেন কিনা খেয়াল করে দেখেন। এটা ছিল হচ্ছে আপনার 2 তারিখের পত্রিকা। আমরা একটু সিরিয়ালে যদি দেখি আসেন, আজকে অবশ্য 3 তারিখ, আমরা 3 তারিখটা দিয়েই শুরু করি যেটা খুব কাছাকাছি। বলা আছে 7 কর্পোরেট জায়ান্টস, খুব ভালো করে জানেন 7 কর্পোরেট জায়ান্টস, এখানে নাম আছে এস আলম গ্রুপ থেকে শুরু করে বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ অ্যান্ড থার্ড ওয়েভ টেকনোলজি নাও নাগাল্যান্ড নগদ এলটিডি। ওকে, এস আলম এখানেও ভার্বটা উজ্জ্ব আছে, সেটা হচ্ছে 7 কর্পোরেট জায়ান্টস। এখানে আপনি ইউজ করতে পারেন হ্যাভ বিন, এটা প্যাসিভ হবে, অথবা বলতে পারেন ওয়ার, অথবা বলতে পারেন আর। ব্যারেড ফ্রম শেয়ার ট্রান্সফার, এখানে খুব ভালো করে বুঝতে পারতেছেন যে তাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার মানে নষ্ট করা, মার মানে নষ্ট করা, মার। আর বার মানে হচ্ছে নিষেধাজ্ঞা, মার মানে হচ্ছে নষ্ট করা, মেরে কাউকে নষ্ট করা, আর মার। আর ব্যাড ফর্ম অর্থাৎ প্যাসিভ সেন্সে 7 কর্পোরেট জায়ান্ট আর ব্যাড ফর্ম বা ওয়ার ব্যারেড ফর্ম শেয়ার ট্রান্সফারের উপর তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইটা নিয়ে একটা নিউজ করছে প্রথম আলো ডেইলি স্টার আজকের কলামে। এখানে খুব বেশি কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে এমনটা আমি দেখতেছি না, বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথম যে শব্দটা আছে, এই শব্দটা প্রথম যে ইয়েটা আছে সেটা নিয়ে একটু হালকা কথা বলবো আপনাদের সাথে। এখানে নতুন একটা শব্দ আছে, সেটা হচ্ছে থ্রাইভড। এই থ্রাইভ শব্দটা একেবারে নতুন, THRIV, থ্রাইভড। থ্রাইভ মানে কি আমি জানি না, আসেন একটু দেখি। ইন এ বিড টু, খেয়াল করে দেখেন, ইন এ বিড টু ইনশিওর ট্যাক্স কমপ্লিয়েন্স, খেয়াল করে দেখেন, ট্যাক্স কমপ্লিয়েন্স বা যে জটিলতা বা যেটাই বলেন না কেন, এটা নিশ্চিত করার লক্ষ্যে বা উদ্দেশ্যে দ্য গভর্নমেন্ট হ্যাজ ব্লকড, গভর্নমেন্ট কি করেছে, ব্লক মানে হচ্ছে জব্দ করা। ব্লক আপনি এখন শুনতেছেন এই শব্দগুলো, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন মন্ত্রী এমপি সাকিব আল হাসান এদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো জব্দ করা হচ্ছে। সো হ্যাজ ব্লকড মানে কি করেছে, জব্দ করেছে বা স্থগিত করেছে, লেনদেনকে স্থগিত করেছে। ট্রান্সফার অফ শেয়ার অফ 7 কর্পোরেট জায়ান্ট, দ্যাট, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যা দ্বারা সেই 7 জায়ান্টকে বোঝাচ্ছে যারা কি করেছে, থ্রাইভড আন্ডার আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের অধীনে তারা থ্রাইভড। থ্রাইভ মানে হচ্ছে আমরা বলতে পারি সুবিধা ভোগ করা, রাতারাতি সুবিধা ভোগ করে কারো ছত্র ছায়া থেকে সুবিধা ভোগ করে বড় হওয়া। সো থ্রাইভ শব্দটা যদি আপনি একটু গুগলে সার্চ দেন, কষ্ট করে দেখেন কত সুন্দর একটা বাংলা আসবে, THRIVE, থ্রাইভ। থ্রাইভ মিনিং বলছে দেখেন, থ্রাইভ মিনিং হচ্ছে ফ্লারিশ। এই যে দেখেন, ফুলে ফেপে ওঠা, কথা বুঝতেছেন কিনা? ফ্লারিশ মানে হচ্ছে ফুলে ফেপে ওঠা, প্রসপার, গ্রো ভিগোরাসলি। অর্থাৎ এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা কিন্তু এইভাবে নিজেকে কি বলছে হচ্ছে সুবিধা নিয়ে মানে ফুলে ফেপে উঠছে আন্ডার আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের। কথা বলছেন, একটা নতুন আননোন শব্দ পেয়েছি আপনাদের জন্য যেটা কখনোই আপনারা ইউজ করেন নাই। থ্রাইভ মানে হচ্ছে প্রচেষ্টা বলতে পারেন, থ্রাইভ মানে প্রবৃদ্ধি বলতে পারেন, প্রসপার বলতে পারেন, গ্রোথ বলতে পারেন, সামথিং থ্রাইভ। কথা বুঝতে পারছি, সুবিধা লাভ করছে তারা। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে, এই শব্দটা আপনারা জানেন, ট্যাক্স ইভাশন।
এই ইভেট বলে একটা কথা আছে, ইভেট মনে রাখবেন। ইভেট, ইভেট মানে কি জানেন? কাউকে এড়িয়ে চলা। ইভেট এর একটা ভার্ব। ইভেট হচ্ছে কাউকে এড়িয়ে চলা। এখানে আছে দেখেন ট্যাক্স ইভার্সন, মানে হচ্ছে এক কথায় যেটা আমরা বলি কি বলে, আমি যদি আপনার আইনের ভাষায় বলি তাহলে বলবো এটা হচ্ছে কর ফাঁকি। আর একটা শব্দ আছে দেখেন হচ্ছে ক্রুশাল। এই ক্রুশাল শব্দের অর্থ মনে রাখবেন সিগনিফিকেন্ট। ক্রুশাল, ক্রুশাল মানে হচ্ছে আপনার সিগনিফিকেন্ট। ইউ ক্যান ট্রাই টু মেক এ ওয়ার্ড। আপনি চাইলে কিন্তু চ্যাট বক্সে আপনার জন্য ওপেন আছে, আপনি চাইলে কিন্তু ক্রুশাল শব্দটা আপনি ইউজ করতে পারেন। আপনি বলতে পারেন যে টু রিফর্ম ইন এডুকেশন সেক্টর ইজ ক্রুশাল। এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এডুকেশন সেক্টরের সংস্কারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 43তম বিসিএস এর হচ্ছে গ্যাজেট প্রকাশ করা। টু পাবলিশ দ্য গ্যাজেট অফ 43 বিসিএস ইজ ক্রুশাল ফর দোজ ক্যান্ডিডেট হু আর ওয়েটিং ফর দিস বা ফর দিস জব। যারা এখনো এই চাকরির জন্য অপেক্ষা করতেছে এদের জন্য 43-এর গ্যাজেটটা প্রকাশ করা ভেরি ক্রুশাল বা ক্রুশাল, গুরুত্বপূর্ণ। কথা বুঝতেছেন কিনা? যারা হ্যাঁ বলেন। এই তো এখন হচ্ছে আমি যদি আমার ডান পাশে আমার মা আর বাম পাশে আমার ওয়াইফ আর সামনে আমার মেয়েকে দাঁড় করাই, তুমি কিভাবে বুঝবা আমি কার জীবনে কি ভূমিকা পালন করতেছি? আমার তিনজনাই কিন্তু নারী। আমার মায়ের বয়স দেখলেই তুমি বুঝবা উনি আমার মা, আমার ওয়াইফের বয়স দেখলেই বুঝবা তুমি আমার ওয়াইফ, আমার সামনে বাচ্চার বয়স দেখলে বুঝবা উনি আমার বাচ্চা এবং তার লাইফে আমি তার বাবা। ডান পাশে যদি আমার মা থাকে তার লাইফে আমি সন্তান, বাম পাশে আমার ওয়াইফ থাকলে তার লাইফে হচ্ছে আমি তার হাজবেন্ড, সামনে যদি আমার বাচ্চা থাকে তার লাইফে আমি তার বাবা। হ্যাভ সাম বায়োলজিক্যাল রিলেশনশিপ উইথ হার। খুব সিম্পল, এটা তো না বোঝার কিছু নাই। এই কথাগুলো তো আমি শুরু থেকে বলতেছি, গত 4টে ক্লাস হয়ে গেছে। এখনো যদি তোমাকে বলতে হয় যে হাউ ইউ ফাইন্ড আউট দিস মিনিং ফ্রম দ্য বেস্ট অন কনটেক্সট, তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে। আমি তো বললাম যে থ্রাইভ মানে আমি এটা দেখেই বলছি যে এটা সুবিধা নেওয়া, এবং আমি গুগলে গিয়ে প্রমাণ করে দিলাম সেটা। সো আমি তো এগুলো পড়তে পড়তে হয়েছে। সো প্রথম ক্লাসে বলছিলাম টেরিফিক তামিম, তুমি কি বলবা দুর্ধর্ষ তামিম? তামিম নামে কোনো বাংলাদেশে সন্ত্রাসী আছে কিনা আমি জানি না, কিন্তু আমি যদি বলি টেরিফিক এরশাদ শিকদার তাহলে তুমি কি বলবা দুর্ধর্ষ এরশাদ। টেরিফিক ফ্লাড, তুমি কি বলবা দুর্ধর্ষ বন্যা হয় না, ভয়াবহ বন্যা। এই কথাগুলো কিন্তু আমি বলেছি। আমি যদি বলি টেরিফিক মনে করো ট্রানজেকশন মানে ফর ডিসি এমপ্লয়মেন্ট বা ডিসি রিক্রুটমেন্ট, টেরিফিক ট্রানজেকশন, তাহলে বলতে পারো বড় অঙ্কের অর্থ কেলেঙ্কারি। ডিসি নিয়োগে বড় অঙ্কের অর্থ কেলেঙ্কারি টেরিফিক। মাত্রাতিরিক্ত একটা কেলেঙ্কারি বা মাত্রাতিরিক্ত একটা লেনদেন। কথা কি বুঝতেছো কিনা? এটা তো নির্ভর করবে ভাই কনটেক্সটের উপর। এই কথাগুলো এর আগে অনেকবার বলেছি। নিয়মিত ক্লাস না করলে, অ্যাক্টিভ না নিলে কিছু ব্যাপার আছে। গ্রামার ক্লাসটা এটা হচ্ছে আমার উপরই বেশি নির্ভর করে, আমার শেখানোর উপর। আর এই ক্লাসগুলো বিশেষ করে ট্রান্সলেশন, ডেইলি স্টার, এগুলো প্র্যাকটিক্যালি তোমার এক্সারসাইজের উপর নির্ভর করে, কিন্তু তোমরা করতে চাও না। আমি কাল থেকে ইনশাল্লাহ তোমাদের অ্যাসাইনমেন্ট দেয়া শুরু করব, কোন একটা প্যাসেজ দিব, সেখান থেকে ক্লোজের ক্লাস কিন্তু আমি শেয়ার করছি তোমাদের। সো ডেফিনেটলি হচ্ছে তোমার বোঝা উচিত যে এটা কনটেক্সটের উপর নির্ভর করে। ইভেন্ট মানে কি? এড়িয়ে চলা। ইভার্সন, এটা ইভেন্টের নাউন হচ্ছে ইভার্সন। এবং তুমি যদি কখনো কোনো টিচারের কাছে পড়ে থাকো শুনবা যত ডিই দিয়ে ওয়ার্ড আছে, ডি ডি তে তুমি ভার্ব, ডি দিয়ে ভার্ব, একে নাউন করা যায় এসআইওএন দিয়ে, যেমন ইভার্সন। যেমন আমি যদি বলি দেখো ডিসাইড, ডিসাইড মানে কি? ডিসাইড মানে কি? সিদ্ধান্ত নেওয়া। তাহলে এর নাউন কি বলতো? ডিসিশন, ডিসিশন। তাহলে দেখো ডি উঠে গিয়ে এসআইওএন আসলো। এগুলো তো না বোঝার কিছু নাই, জানতে হবে। ডেইলি স্টার দিয়ে আমি যে তোমাকে সব গ্রামার শিখাইতে পারবো তা না, তোমার ভিতরেও কিছু থাকতে হবে, তাহলে পারবা। আশা করি উত্তরটা পাইছো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় একটু শেখাই, সেটা হচ্ছে এটা এটা কাজে লাগলেও লাগতে পারে, আমি জানি না। এটা একটু দেখেন, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বলে থাকি হচ্ছে পানিবাহিত রোগ, বলি না? এই টাইপের কথাবার্তা দেখবেন আমরা বলি, পানিবাহিত রোগ, তারপরে যে ডেঙ্গু বাহিত রোগ। এটাকে এটাকে যেমন এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে আউটব্রেক। মনে রাখবেন ব্রেকআউট। ব্রেকআউট এর একটা গ্রুপ ভাগ, মেবি এর আগে বলেছিলাম। ব্রেকআউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ব্রেকআউট, ব্রেকআউট মানে কি? ছড়িয়ে পড়া। ভালো করে খেয়াল করে দেখেন, ব্রেকআউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। আর এখানে আছে দেখেন এই যে মস্কুইটো, মস্কুইটো বর্নি ডিজিজ। এই যে মস্কুইটো বর্নি ডিজিজ, বর্নি, বোন থেকে হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন বর্নি। আপনি যদি এখানে বলেন ওয়াটার বর্নি ডিজিজ মানে পানি বাহিত রোগ, আমরা বাহিত বলে একটা শব্দ বলি না, এই বর্নি মানে হচ্ছে আপনার বাহিত। কথা বলেন না কেন? বর্নি মানে কি? বাহিত। যেমন হচ্ছে এই যে বন্যার সময়
বড় চ্যালেঞ্জ, পুনর্বাসনের পরে, উদ্ধার অভিযানের পরে, ত্রাণের পরে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ তাদের হচ্ছে এই যে রোগের নির্মূল করা। এবং এই বন্যার কারণে দেখবেন প্রচুর পানিবাহিত রোগ হয়। এখন বর্ষাকাল চলতেছে, বৃষ্টি হচ্ছে। এই গত পরশু 2 দিন হচ্ছে আমার মেয়ে প্রচন্ড জ্বর ছিল, আজকে দেখে ভাতিজির প্রচন্ড জ্বর। এই যে মানে এই যে আবহাওয়ার কারণে ওয়েদার বোর্নি ডিজিজ, মানে এই যে আবহাওয়া জনিত রোগ, মানে আবহাওয়ার পরিবর্তনের জনিত রোগ। সো মস্কুইটো বোর্নি ডিজিজ মানে হচ্ছে আপনার মস্কুইটো মশাবাহিত রোগ, ওয়াটার বোর্নি ডিজিজ মানে হচ্ছে আপনার পানিবাহিত রোগ। কথা বুঝছেন কিনা? এবং এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন, ডাই। আপনি তো ডায়ের অনেকগুলো ব্যাপার শিখেছেন, ডাই মরে গেলে ডাই, এই হলে ডাই। এখানে বলা আছে দেখেন ডাইড ফ্রম ডেঙ্গু, খেয়াল করে দেখেন ডাইড ফ্রম ডেঙ্গু, ডাইড ফ্রম করোনা। আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই, ঠিক আছে না? ডায়ের যে নর্মাল ব্যাপারগুলো আপনি জানেন, এগুলো সত্য, সমস্যা নাই। ডাই ডাই মনে করেন অফ, রোগে মারা যাওয়া, তারপরে ডাই বাই, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, ডাই ফর, ভালো কাজে উৎসর্গ করা, ডাই ফ্রম, অতিরিঞ্জিত কারণে কোনো কিছু মারা যাওয়া। আবার ডাই ইনও হয়, ডাই ইন পিস, আমাকে শান্তিতে মরতে দাও, ঠিক আছে না? সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দেখবেন কিছু বাবা মা বলে প্লিজ লিভ, ডাই ডাই ইন পিস, আমাকে একটু লেট মি ডাই ইন পিস, লেট মি ডাই ইন পিস, আমাকে শান্তিতে মরতে দাও। কথা কি বুঝছেন কিনা? যদি কখনো আপনার বলতে ইচ্ছে করে, ধরেন আপনার বাবা মা আপনাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাহলে আপনি বলতে পারেন যে না, আমাকে একটু শান্তিতে মরতে দাও। এখানে আরেকটা সুন্দর একটা শব্দ আছে, সেই শব্দটা নিয়ে চাইলে আমরা একটু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে বলা আছে দেখেন অ্যাটলিস্ট 8 মোর, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, আপনি ভালো করে জানেন, এরপরে কমা দিতে পারতো, অ্যাটলিস্ট কমপক্ষে 8 মোর পিপল ডাইড, 8 মোর, 8 বেশি মানুষ ডাইড মারা গেছে ফ্রম ডেঙ্গু ইন 24 আওয়ার্স প্রসিডিং 8 AM ইয়েস্টারডে। কথা বুঝছেন কিনা? প্রায় 24 ঘন্টাতে, গতকাল 8টা থেকে 24 ঘন্টাতে প্রায় 24 জন মানুষ মারা, 8 জন মানুষ বেশি মানুষ মারা গেছে ইয়েস্টারডে, অ্যাজ যেহেতু দা কান্ট্রি, দেশ, কন্টিনিউ টু গ্র্যাপেল উইথ অ্যান আউটব্রেক অফ মস্কুইটো বর্নি ডিজিজ। এই যে দেখেন গ্র্যাপেল, গ্র্যাপেল, এখানে একটা শব্দ আছে দেখেন আপেল, আপেলের সাথে যুক্ত করছে জিআরএ, গ্র্যাপেল। এখন বলেন তো ভাই, মানে আমি যদি আপনাকে এই শব্দটা মনে রাখা সহজ হয়ে বলি, যারা জিআরই দিয়ে বিদেশ যেতে চায়, জিআরইটা কঠিন না সহজ? অবশ্যই সহজ না, কঠিন। যদি এই মুহূর্তে কেউ বলে যে ইঞ্জিনিয়ারিং না নরমাল, আমি বলবো জিআরই দিও না। জিআরইতে ভালো করতে হলে তোমার 8 থেকে প্রিপারেশন নেওয়া উচিত, সরি টু সে, কারণ আমাদের বেসিক এত ভালো না। যারা দেখবেন এখানে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, বিশেষ প্রিপারেশন নিতে গেলে যেটা হয়, যখন টিচার তোমার ম্যাথ পড়ায় বা আর্টসের স্টুডেন্ট আছে, ম্যাথ পড়ায় তুমি পারো, যেই বাড়িতে দেয় নতুন একটা ম্যাথ মনে করো পড়তে দাও, দেখবা দেখে কোথ থেকে শুরু করব, এ আর মাথায় ঢোকে না, ধরো মান নির্ণয়ের, কেননা বেসিক নাই আমাদের। তো বোঝাতে চাচ্ছি দেখো জিআরইটা কঠিন, এই যে আপেলের সাথে যুক্ত করছে জিআরএ, গ্র্যাপেল। এই গ্র্যাপেল মানে কিন্তু হচ্ছে বলতে পারো জর্জরিত, যে পুরো দেশ কন্টিনিউ টু গ্র্যাপেল উইথ অ্যান আউটব্রেক অফ দ্য মস্কুইটো বর্নি ডিজিজ। আউটব্রেক মানে হচ্ছে, আউটব্রেকের শব্দের অর্থ দিতে পারো প্রকোপ, প্রকোপ, অথবা দিতে পারো হচ্ছে তোমার প্রাদুর্ভাব, প্রাদুর্ভাব। যে ভাই প্রশ্ন করছিলেন আছেন, প্রকোপ বা প্রাদুর্ভাব। তাহলে এই যে মশাবাহিত রোগের যে প্রকোপে পুরো দেশ যখন হচ্ছে অব্যাহত ভাবে, গ্র্যাপেল মানে জর্জরিত, গ্র্যাপেল মানে হচ্ছে আপনার কি বলবো ব্যথাক্লিষ্ট, গ্র্যাপেল, গ্র্যাপেল। আমার কথা কি বুঝছেন কিনা? গ্র্যাপেল মানে, আপনি আসেন আমরা একসাথে একটু গ্র্যাপেলের বাংলাটা দেখি, দেখি কি পাই গ্র্যাপেল শব্দটা। এই জাতীয় ভোকাবুলারি রেঞ্জ আপনি দিয়ে, ডেলিস্টার ভাই খুবই নর্মাল শব্দ ইউজ করে, ডোন্ট মাইন্ড। এই যে দেখেন ট্রাসেল, ফাইট মানে পুরো দেশ ভুগতেছে এক কথায়। এই যে দেখেন আমি বলতে পারি ফাইট, ফাইট মানে হচ্ছে স্ট্রাগল, স্ট্রাগল করা, ফাইট করা মানে হচ্ছে ভোগান্তির শিকার হওয়া। পুরো দেশই হচ্ছে এই যে মশাবাহিত মানে রোগের প্রাদুর্ভাবে পুরো দেশই হচ্ছে আপনার জর্জরিত। গ্র্যাপেল মানে আমি সবচেয়ে শব্দ ইউজ করব জর্জরিত, পুরো দেশই হচ্ছে আপনার কি বলে হচ্ছে এই রোগের দ্বারা আপনার জর্জরিত বলি আর যাই বলি, সামথিং কিছু একটা বলবো আর কি, হ্যাঁ বুঝাইতে পারছি আশা করি। গ্র্যাপেল, তো এই জাতীয় শব্দগুলো আমরা নর্মালি ইউজ করি না বা আমাদের ভান্ডারে খুব একটা নাই। আচ্ছা এবার আসেন আমরা যদি রিসেন্ট হচ্ছে আরেকটা নিউজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা তার আগে একটা কথা বলি, আমার ইচ্ছা ছিল মঙ্গলবারে ক্লাস নেওয়ার, কিন্তু মঙ্গলবারে ক্লাসটা হয়নি আপনাদের আন্দোলন থাকার কারণে। সিটেন মানে মনে রাখবেন অবস্থান কর্মসূচি, সিটেন মঙ্গলবার না কবে যেন আপনাদের আন্দোলন ছিল, যাই হোক সোমবারে না মঙ্গলবারে, আচ্ছা যাই হোক আন্দোলনে থাকা, পরবর্তীতে একটু আসলে সব মিলিয়ে হাঁপায় উঠছিলাম। সিটিন মানে মনে রাখবেন অবস্থান কর্মসূচি। স্টুডেন্ট সিটিন ইন ফ্রন্ট অফ যমুনা, দ্য মানে চিফ অ্যাডভাইজার হাউস, ওকে।
তো সিট ইন মানে অবস্থান কর্মসূচি প্রেক্ষাপট অনুসারে। আমি নর্মালি সিট ইন পরিবারের সাথে বসে কথা বলতেছেন, সিট ইন অন দ্য বেড মনে করেন, সেটা ঠিক আছে। কিন্তু যখন আপনি ওই যমুনার সামনে আন্দোলন করার জন্য বসে পড়ছেন, এটা আপনার ঘরে বসা আরামদায়ক বসা না। ভাই আমার কথা কি বুঝতেছেন? ওই তারিখে আমি মঙ্গলবারে ক্লাস নিলে হয়তো বা ওই তারিখের পত্রিকাটা আমি আপনাকে দেখাতাম। বেবি সোমবারে আন্দোলন কি রবিবারে আন্দোলন ছিল, তার উপর সোমবারে প্রকাশিত হয়েছিল সিট ইন। সিট ইন মানে হচ্ছে অবস্থান কর্মসূচি। ভালো করে খেয়াল করে দেখেন কেমন। আচ্ছা, এবার আসেন কি বলছে, গুরুত্বপূর্ণ এই নিউজটা নিয়ে কথা বলি। ইসরায়েলের সেই আরেকটা নিউজ, বলা হচ্ছে দেখেন, আরে ভাই আচ্ছা কি বলছে, ফিয়ার্স ক্ল্যাশেস। এই যে খেয়াল করে দেখেন, ক্ল্যাশেস হচ্ছে এখানে নাউন, ক্ল্যাশেস। এখানে ক্ল্যাশেসটা হচ্ছে নাউন বলেই, নাউনটা প্লুরাল বলেই দেখেন এটা কিন্তু ভার্ব। কথা বুঝছেন কিনা? ইনসাইড, ইনসাইড কি? লেবানন, লেবাননের ভিতরে। রেইজ মানে হচ্ছে ফুঁসে ওঠা। রেইজ মানে কি বলেন? ফুঁসে ওঠা বা দামামা বেজে ওঠা। আপনারা কখনো শোনেন নাই 1971, অর্থাৎ আমি যদি 36 বিসিএস বলি, 35 বিসিএস বলি, 37 বিসিএস বলি, বেশিরভাগই বিসিএস এর প্রশ্নগুলো ছিল অনুবাদ আপনার মুক্তিযোদ্ধা ভিত্তিক। 35তমতে ছিল হচ্ছে আপনার স্বর্ণলতা ফলিয়া। তা আপনি এই জাতীয় কথাগুলো প্রায় শুনে থাকবেন, যুদ্ধের দামামা বেজে ওঠা, বেজে ওঠা, ফুঁসে ওঠা। রেইজ মানে হচ্ছে ফুঁসে ওঠা। কথা বুঝছেন কিনা? আচ্ছা, এখানে একটা শব্দ আছে দেখেন, এই শব্দটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এর বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে আরেকটা, ইংলিশ হচ্ছে ফেরোসিয়াস। ফেরোসিয়াস মানে কি? হিংস্র, বর্বর। ক্ল্যাশেস মানে কি? সংঘর্ষ বা হামলা। ক্ল্যাশেস মানে হচ্ছে এখানে আমরা বলবো হামলা, হামলা। রেজ, রেজ ইনসাইড লেবানন। ইসরায়েল ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি মনে রাখবেন এটা কালেকটিভ নাউন। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক সৈন্য দল, রণতরী বহর। কেননা আপনি ভালো করে জানেন গত বিমান হামলার পরে ইসরায়েলের পদাতিক সৈন্য দল লেবানন সীমান্ত ক্রস করে স্থল অভিযান শুরু করেছে, যার নাম দিয়েছে স্থল অভিযান, ল্যান্ড ড্রাইভ। ড্রাইভ মানে অভিযান। রেস্কিউ, রেস্কিউ ড্রাইভ, আপনি এই টাইপের শব্দ শুনবেন। রেস্কিউ ড্রাইভ, রেস্কিউ ড্রাইভ মানে উদ্ধার অভিযান। কথা বলছেন কিনা? নকল অভিযান, তারপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্য নিয়ন্ত্রণ অভিযান, দেখবেন এগুলো চলে। ড্রাইভ মানে অভিযান। ইসরায়েল ইনফ্যান্ট্রি আর্মড ইউনিট, আর্ম মানে সশস্ত্র যারা, আর্মড ইউনিট, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, ভার্ব না। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাবসলিউটলি এটা পাস্ট পার্টিসিপল। আর্ম ইউনিট, বাহিনী। জয়েন্ট গ্রাউন্ড অপারেশনস, ওপিএস মানে হচ্ছে অপারেশন। হিজবুল্লাহ ভোস টু পুশ ব্যাক। হিজবুল্লাহ কি বলেছে? হিজবুল্লাহ বলেছে টু পুশ ব্যাক ইনভেডিং ফোর্সেস। ইনভেডিং মানে হচ্ছে যারা আগ্রাসন চালায়, যারা জোর করে ঢুকে। এই যে ইনভেড, ইনভেড থেকে দেখেন হচ্ছে ইনভেডিং, ইনভেডিং। আরেকটা হচ্ছে নাউন হচ্ছে আপনার ইভাশন, ইনভার্ট হয়েছে, ব্যাপক একটা মার খাইছে। সো এটা হচ্ছে মুসলিমদের কান্নার জন্য যথেষ্ট। যাই হোক, তাদের চোখের পানির জন্য যথেষ্ট। যেখানে আমরা ছিলাম, আজকে আমরা 3 তারিখের পত্রিকা নিয়ে কথা বলতেছি। 3 তারিখের আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এবং আসেন একটা শকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার হৃদয়টা আসলে যখন পড়ছিলাম খুব খারাপ লাগতেছিল। আই ডোন্ট নো, একটু সময় দিবেন। আচ্ছা হ্যাঁ, এ ফ্যামিলি দেখেন, এ ফ্যামিলি, এটা খেয়াল করে দেখেন এই নিউজটা। এ ফ্যামিলি র্যাট, এই শব্দটা আমি এর আগের ক্লাসে বলছিলাম। এ ফ্যামিলি, এটাকে আপনি বলতে পারেন হ্যাজ বিন র্যাপড, অথবা বলতে পারেন ওয়াজ, কারণ এর ইতিমধ্যে হয়ে গেছে বাই ট্র্যাজেডি। র্যাপ মানে হচ্ছে আপনার চূর্ণ বিচূর্ণ হওয়া। র্যাপ মানে হচ্ছে চূর্ণ, চূর্ণ বিচূর্ণ হওয়া। কথা বুঝতেছেন? এই যে ছেলেটা মনির হোসাইন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এই আপনার লাস্ট জুলাই আগস্ট আন্দোলনে হচ্ছে মারা গেছে। তার অবস্থা দেখে তার বাবা স্ট্রোক করছে, মাটা অলরেডি পাগল ট্রমার মধ্যে আছে। মানে টোটাল ব্যাপারটা পড়ে আমার ভিতরটা কেমন যেন গা এখনো কেমন যেন কাঁপতেছে। কথা বুঝছেন? এই ফ্যামিলি, একটা পরিবার, হ্যাজ বিন র্যাপড বাই ট্র্যাজেডি। এই যে ট্র্যাজেডি দ্বারা বা এই বিয়োগান্তক এই যে ঘটনা দ্বারা বা জুলাই হত্যাকাণ্ড দ্বারা পুরো পরিবার মনে করেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। সো এই শব্দগুলো আপনি দিয়ে কখনোই ফ্রি হ্যান্ডে বাক্য লেখার নিজে থেকে কখনো চেষ্টা করেন নাই। এখন ভর্তি হয়ে যদি এই চেষ্টাটাও অবিরাম না রাখেন, তাহলে বিশ্বাস করেন আর কোনোদিন চেষ্টা করা হয়ে উঠবে না, এবং আপনার ঝুলিতে 22টা রিটেন দেওয়া দিয়ে ফেল করার রেকর্ড তৈরি হবে এবং কান্নার কিছু রোল তৈরি হবে। তাহলে আসেন আমরা একটু, যদি সময় দেন, আমরা একটু ভিতরটা পড়তে চাই। গিভ মি সাম টাইম, দেন এটা পুরোটা হচ্ছে একটু পড়তে পাই। বলছে দেখেন, এই যে দেখেন, বলছে প্যারেন্টস, বললাম না এই যে বাবা, প্যারেন্টস পিতামাতা ডাই,
পিতামাতা ডায় আফটার, এখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ বলে থাকি, সেটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট মানে মনে রাখবেন ফাদার, প্যারেন্ট মানে মনে রাখবেন ফাদার অর মাদার, বাবা মায়ের যে কোনো একজন। এটা কিন্তু হচ্ছে আপনার ইয়ে আসে মানে মানে ভগাবলের মধ্যে আসে। আর প্যারেন্টস মানে মনে রাখবেন ফাদার এন্ড মাদার, দুইজন। শুধু প্যারেন্ট মানে হচ্ছে বাবা অথবা মা, যে কোনো একজন। এবং দেখবেন এই টাইপের হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট এই টাইপের প্রবণতা বাড়তেছে। ধরেন ডিভোর্স হয়ে গেছে, মেয়ে তার বাচ্চাকে নিয়ে একা একা বাঁচতেছে, তার নাম দিয়েছে সিঙ্গেল প্যারেন্ট। এই অভিশাপটা বাড়তেছে, এটাকে আমি বলবো অভিশাপ। নারী মুক্তির আন্দোলন যারা করে, এটা নারীদেরকে আদৌ মুক্তি দিছে না পরিবার থেকে বিচ্ছিন্ন করতেছে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাববেন। আল্লাহ রাসূল যখন এই পৃথিবীতে জন্ম নিলেন, তখন নারীদেরকে পুঁতে ফেলা হইতো। সেই নারীকে আল্লাহ রাসূল এবং আমার ইসলাম যে সুন্দর মানে সম্মান দিয়েছে, এরপরে এর বাড়তি সম্মান যে চাইতে চাইবে, সেই নারী সে যেই হোক লাঞ্ছিত হবে। এটা মনে রাখেন। বড় ভাই হিসেবে একটা কথা বললাম আর কি। প্যারেন্টস বলে একটা কথা আছে, প্যারেন্টস তাহলে ডাই, পিতামাতা মারা গেছে আফটার কি, আফটার সান। এই যে দেখেন আফটার সান ওয়াজ শুট, এই যে গুলিবিদ্ধ হওয়ার পরে, ওয়াজ শুট ডেড ডিউরিং এই যে দেখেন জুলাই প্রটেস্ট, জুলাই আন্দোলনে ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন। ট্রমাটাইজ ব্রাদার ইন কেয়ার সেন্টার, অর্থাৎ ট্রমাটাইজ মানে হচ্ছে মানসিক বিকারগ্রস্ত। ট্রমা, যেমন দেখবেন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন বা আপনি রিক্সায় যাচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে আপনার ব্যাগ টান দিল, মানে এটা আনএক্সপেক্টেড, এবং এটা এমন একটা ট্রমা কাজ করবে যেখান থেকে বের হওয়াটা অনেক দুর্বোধ্য, কঠিন। এটাই বলা আছে যে ট্রমাটাইজ, এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ট্রমাটাইজ ব্রাদার, এখানে ইজ উজ্জ আছে, ইজ ইন কেয়ার সেন্টার অর্থাৎ সেবা কেন্দ্রে আছে। সিস্টার লিভস টু টেল দা টেল, মানে মানে টেল দা টেল মানে হচ্ছে গল্প, টেল মানে হচ্ছে গল্প। এবং এখান থেকে মাইন্ড করেন না, এই শব্দটা হচ্ছে, এই শব্দ নিয়ে ভেরি রিসেন্ট, হয় 44 অথবা 43 বিসিএস একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি প্যারালাল নয়। অর্থাৎ আমি যদি বলি কবিতা, আমি যদি বলি এপিক, আমি যদি বলি সনেট, এগুলো সবই কিন্তু কবিতা। পোয়েম মানে কবিতা, পোয়েম মানে হচ্ছে কবিতা। এরপরে হচ্ছে আপনার এপিক মানে মহাকাব্য, এটাও কবিতা। সনেট এটাও 14 লাইন কবিতা। আর টেল মানে হচ্ছে আপনার গল্প, এটা কবিতা নয়। ইভেন যে আমরা যে গানগুলো শুনি, একদিকে পৃথিবী অন্যদিকে তুমি যদি থাকো, আমি তোমারই কাছে রব, কাছে যাব আর কোনোখানে যাব না কো, মনে রাখবেন যে যে গানগুলো আমরা শুনি ছন্দে ছন্দে, প্রত্যেকটা গান কিন্তু কবিতা। এটাকে যখন কবিতাকে সুর করে গাওয়া হয় উইথ মেলোডি উইথ মিউজিক, দিস ইজ কনভার্ট টু সং। বাট এভরি সিঙ্গেল সং বিফোর সিঙ্গিং উইথ মেলোডি অর ইনস্ট্রুমেন্ট, দিস ইজ আ পোয়েম। কারণ ছন্দ আছে, কবিতারও ছন্দ আছে, এগুলো কিন্তু কবিতা। বুঝছেন কিনা? ডোন্ট মাইন্ড প্লিজ। তাহলে সিস্টার বেঁচে আছে, বোন বেঁচে আছে কেন? লিভস টু টেল দ্য টেল, সেই অবর্ণনীয় দুঃখ কষ্ট বলার জন্য হয়তোবা বোন বেঁচে আছে। এটা পড়ে আমার খুব ভালো, মানে সরি, খুব খারাপ লাগছে আর কি। এখানে বেশ কিছু শব্দ আছে, ডোন্ট মাইন্ড প্লিজ, আবারও বলতেছি। দেয়ার হ্যাভ সাম হিউজ মানে নেগেটিভ শব্দ, যেগুলো হচ্ছে আপনি আপনার গ্রিভেন্স, আপনার মনের কষ্টগুলো মানে প্রকাশ করতে আপনি ইউজ করতে পারেন। আমি একটা বিষয় মনে রেখো বোন আমার, সেটা হচ্ছে আমার সমাজ কেন দেয় না। এখন বলতে পারো যে ইসলামী দলগুলো হচ্ছে কেন ক্ষমতায় আসে না, কারণ আমি তুমি চাই না। সহজ কথা, দিস ইজ দ্য রিয়ালিটি। সমাজ কেন চায় না? সমাজ এই কারণে চায় না, সমাজ ইসলাম থেকে দূরে আছে। তুমি যদি ইমানদার দেখতে চাও, তাহলে তুমি ফিলিস্তিনের দিকে তাকাই দেখো, বন্দুকের নন নিয়ে কিভাবে হচ্ছে, বন্দুকের নন নিয়ে তারা মুখ দিয়ে কিভাবে হচ্ছে ইমানের কথা বের করতেছে। তুমি যদি ইমানদার দেখতে চাও, তাহলে তুমি আফগানিস্তানের দিকে তাকাই দেখো। 71 সালে বাংলাদেশকে মুক্ত করে, যদি বাংলাদেশকে পাকিস্তান মুক্ত বা তাদের দুঃশাসনের কবল থেকে, বা জুলাইয়ে শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত করতে ছাত্র জনতা যে আন্দোলন করছে, এটা যদি কবিরা গুনাহ না হয়, এটা যদি গুনাহ না হয়, আমেরিকার ভয়াল শাসন থেকে, আমেরিকার ভয়াল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে তালেবানও কোনো অপরাধ করে নাই। কিন্তু সমস্যা হচ্ছে তালেবান প্রগতিশীল না, এটা বাংলাদেশের কিছু প্রগতিশীলদের সমস্যা। কথা বোঝো নাই? তো এই কারণে বোন, ইসলামের সমস্যা না, সমাজের সমস্যা তার ইসলাম বহন করবে না। তোমার ভিতরে ইসলাম নাই, এটা তো তুমি ধরলাম ইউনুস স্যার সুদখোর, তো তুমি সরকার অন্যান্য ব্যাংকে যারা আছে, ওরা কি ওই ব্যাংকের টাকা দিয়ে জান্নাতের মাওয়া ফল কিনে খায়? আর বাকিরা যারা ব্যাংকে টাকা রাখছে, এরা কি জান্নাতের মানে ইয়া কিনে খায়, মধু কিনে খায়? ব্যাপারটা এরকম। বাংলাদেশি মানুষের সমস্যা কি? আই ফিল আই এম এ জান্নাতি এন্ড আই সি এভরি পিপল লিভ ইন হাভিয়া দুজো। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, ওইদিকে যেতে চাচ্ছি না। টেল মানে হচ্ছে তোমার গল্প। যেখানে বলা আছে, খেয়াল করে দেখো,
মনির হোসাইন, স্যালুট ফর হার, দোয়া ফর হার। বলছে ইট ওয়াজ জুলাই 19, অর্থাৎ দেখো জুলাই 19-এর কথা বলা হচ্ছে, দ্য ডে, দিনটাতে 28 ইয়ার মনির হোসেন, খেয়াল করে দেখো তার সম্পর্কে বলা হচ্ছে 28 ইয়ার মনির হোসেন। এটা হচ্ছে তোমার কি বলে, ওর নাম কি হচ্ছে হাই পেন্ডেড অ্যাডজেক্টিভ, এটা নিয়ে এর আগে বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। হাই পেন্ডেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। 28 ইয়ার ওল্ড মনির হোসেন ওয়াজ শট, তাকে গুলি করা হয়েছিল। প্যাসিভ, এই যে দেখো বিভার, বিভার্বের পরে শুট, নরমালি এস ডবল ইটি শুট, শুটের হচ্ছে পাস্ট হচ্ছে তোমার শুট, ভিটি হচ্ছে শুট, তাকে প্যাসিভ ভয়েসে আছে। গুলি করা হয়েছিল, ডেড, শুট ডেড মানে গুলি করে মেরে ফেলা হয়েছিল। ডিউরিং দা কোঠা রিফর্ম প্রটেস্ট, এই যে কোঠা সংস্কার যে আন্দোলন, কোথায়? ইন ঢাকা, ঢাকাতে। and a string of further tragedy started, খেয়াল করে দেখো a string, anyone can tell me the meaning of the string? বলো। স্টার্টেড শুরু হয়েছিল বিফলিং দা ফ্যামিলি, স্ট্রিং মানে কে বলতে পারো কনটেক্সট অনুসারে? এনিওয়ান ক্যান ইউ টেল মি দা মিনিং অফ স্ট্রিং? এই ঘটনার পরিস্থিতিতে, আচ্ছা থ্যাংক ইউ অভিমানী বন্ধু ফর ইওর রেফারেন্স, ওকে। এই ঘটনার পরিস্থিতি থেকে আমাকে স্ট্রিং মানে বলতে পারো? ভাইয়াদের প্রশ্ন করছি না, আমরা কি দুরবস্থা বলতে পারি স্ট্রিং? আর স্ট্রিং অফ ফার্দার ট্র্যাজেডি, ফার্দার মানে আরো, ফার্দার, এই ফার্দার শব্দটা তোমার মনে আছে ছোটবেলাতেই, যদি কোনো একটা পোলা তোমার এলাকার কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করে আর তুমি যদি এটা জানতে চাও তখন একটা ওয়ার্নিং দিতা, এলাকায় যেন ফার্দার তোরে আর না দেখি, ফার্দার মানে আবারও, মানে ও ও। তাহলে এই স্ট্রিং অফ, স্ট্রিং, স্ট্রিং থেকে হয় স্ট্রিং জেন্ট, আমি যতটুকু জানি হচ্ছে দুর্গন্ধ বা কঠোর দুর্গন্ধ বা কিছু একটা, স্ট্রিনজেন্ট, ওকে, বিষাদময়। তো এই স্ট্রিং অফ ফার্দার ট্র্যাজেডি, স্টার্ট, স্টার্ট এমন একটা ভার্ব সেই মাইন্ডের মতো, মাইন্ড আর স্টার্ট, যেমন স্টার্ট, স্টার্ট রাইটিং, স্টার্ট, এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি আছে, স্টপ, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, টিচাররা বলে। এই যে দেখো এরপরে একটা জেরান বসে আছে, বিফলিং দা ফ্যামিলি, বিফল, বিফল, ফল থেকে বিফল, এই পরিবারের উপর বর্তায় শুরু হয়েছিল, এই পরিবারের উপর নেমে আসা, বিফলিং মানে বলতে পারো নেমে আসা, বিপর্যয় মানে এই ট্র্যাজেডির আরো অনেকগুলো দুরবস্থা বা বিপর্যয় যেটা এই পরিবারের উপর নেমে আসা শুরু করেছিল। ভালো করে খেয়াল করে দেখো, কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় 24শে জুলাই 28 বছর বয়সী মনির নামে একটা ছেলেকে আন্দোলন চলাকালীন সময় গুলি করে হত্যা করা হয়েছিল, এবং a string of further tragedy started befalling the family, এই পরিবারের উপর বলতে পারো আরো অনেকগুলো বিয়োগান্ত ঘটনার মনে করো দুর্দশা বা দুরবস্থা বা মনে করো কষ্ট বা যন্ত্রণা এই পরিবারের উপর নেমে আসা শুরু করেছিল। বিফলিং দা ফ্যামিলি, স্টার্টেড বিফলিং মানে নেমে আসা, দা ফ্যামিলি এই পরিবারের ওপর। সেটা তো শুরুতে আমরা দেখলাম কি কি নেমে আসছে। এখানে বলা আছে দেখো হোয়াইল, যখন দ্য ডেথ মৃত্যু ইটসেলফ কেম, যখন মৃত্যু চলে আসে, অ্যাজ এ গ্রিভিয়াস শক, গ্রিভেন্স শব্দটা হচ্ছে গ্রিভেন্স, গ্রিভেন্স মানে হচ্ছে তোমার অভিযোগ, এখান থেকে হচ্ছে তোমার গ্রিভিয়াস, গ্রিভিয়াস মানে কি? হ্যাঁ কঠোর বলতে পারো, কঠোর বলতে পারো, স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর, সো স্ট্রিং মানে আমরা বলতে পারি কঠিনতম, ঠিক আছে না, কঠিনতম বা খারাপ, নেগেটিভ এক কথায় আর কি। তো হোয়াইল দ্য ডেথ ইটসেলফ, মৃত্যু যখন নিজে, মৃত্যু ইটসেলফ, এই ইটসেলফটা হচ্ছে তোমার এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তার নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। হোয়াইল যখন দ্য ডেথ ইটসেলফ কেম অ্যাজ এ গ্রিভিয়াস শক, এটা যখন মারাত্মক বা এটা যখন তোমার ভয়ানক ব্যথা হয়ে আসে, দ্য ফ্যামিলি পরিবার হ্যাড টু, বাধ্য ছিল, এন্ডিউর সহ্য করতে, ইনলেস সাফারিং, ইনলেস মানে কি? সীমাহীন, ইনলেস ওই যে মৃত্যুর পরের জীবনটাকে বলা হয় ইনলেস। এর সিনোনিম বলতে পারো পার, এর সিনোনিম বলতে পারো পারপিচুয়াল, পারপিচুয়াল, পারপিচুয়াল মানে হচ্ছে তোমার চিরস্থায়ী। ইনলেস, ইনলেস মানে হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় ইনলেস, যার শুরু আছে, যার স্টার্টিং আছে, তার শেষ নাই। পারপিচুয়াল বলতে পারো ইটারনাল, ইটারনাল, ইটারনাল মানে হচ্ছে তোমার চিরস্থায়ী। ইনলেস সাফারিং মানে আমি আমার সন্তানকে হারিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত, এটা হচ্ছে আমার বুকে বিঁধে থাকবে, এর চেয়ে চির সত্য আর কিছু নাই। 2008 সালে আমি আমার বাবাকে হারিয়েছি, আজকে অনেক টাকা পয়সা ইনকাম করতেছি, তখন ছোট ছিলাম, বাবার চিকিৎসা করাইতে পারি নাই জায়গা মতো, জায়গা চিনতাম না,
দাঁড়ে দাঁড়ে ঘুরছি অন্ধ বাবাকে নিয়ে, কিন্তু চিকিৎসা পায় নাই। আজকে টাকা পয়সা আছে, কিন্তু ইনলেস সাফারিং লাইড ইন মাই হার্ট, এখনো একটা মনে করো সীমাহীন যন্ত্রণা, নিদারুণ যন্ত্রণা, অবিরাম যন্ত্রণা বুকের ভিতরে এখনো দগদগ করে। আজকে অনেক টাকা ইনকাম করি, চাইলেই বাবাকে পাঠাইতে পারতাম, কিন্তু পাঠানোর মতো বাবা নাই। সো বলা হচ্ছে দেখো, যখন মৃত্যু নিজেই একটা দুর্বিষহ যন্ত্রণা, মৃত্যু নিজে এসে একটা দুর্বিষহ যন্ত্রণা হিসেবে আসে, এটাই বলা আছে while the death itself came as a, এই as মানে তো মনে আছে as, এখানে as মানে হচ্ছে তোমার, এখানে asটা হচ্ছে প্রেপোজিশন, as a grievous shock, এটা মারাত্মক যন্ত্রণা হয়ে এটা যখন আসে, ভালো করে খেয়াল করে দেখো, মৃত্যু যখন নিজেই একটা মারাত্মক যন্ত্রণা হিসেবে আসে, দ্য ফ্যামিলি, ওই পরিবারকে কি করতে হয়, হ্যাড টু ইনডিউর, সহ্য করতে হয়, বাধ্য, ইনলেস সাফারিং, একটা সীমাহীন ভোগান্তি যন্ত্রণা, ফর 4 days just to get মনিরস অলমোস্ট ডিসকম্পোজ বডি, যেটা রিলিজ ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ডিউ টু নন লেটার। খেয়াল করে দেখো, ওই পরিবারের কথা বলা হচ্ছে, ওই পরিবারকে সহ্য করতে হয়েছিল একটা ইনলেস সাফারিং ফর 4 days, 4 দিন ধরে, জাস্ট, কেন, জাস্ট টু গেট মনির অলমোস্ট ডিসকম্পোজ, অলমোস্ট মানে প্রায়, ডিসকম্পোজ মানে হচ্ছে গলিত। তুমি ভালো করে জানো মানুষ মরে যাওয়ার পরে খুব বেশি মানে থাকে না, স্বাভাবিক। এবং সত্যি কথা হচ্ছে কবরে যাওয়ার পরে 2-3 দিন, 1-2 এর মধ্যে হচ্ছে পেটটা ফেটে যায় নাকি, ঠিক আছে না, মিশে যায়, আমরা মিশে যাব মাটির সাথে। ডিসকম্পোস্ট মানে হচ্ছে তোমার গলিত, অলমোস্ট ডিসকম্পোস্ট। এরপরে কি বলছে, বডি মানে ওই পরিবারকে একটা সীমাহীন ভোগান্তি সহ্য করতে হয়েছিল 4 দিন, শুধুমাত্র মনিরের মৃতদেহ পাওয়ার জন্য। রিলিজ, যেটা এই যে রিলিজ, এই রিলিজ হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, যে মৃত বডি হুইচ ওয়াজ রিলিজ ফ্রম ঢাকা মেডিকেল থেকে, ঢাকা মেডিকেল কলেজ থেকে, ঢাকা মেডিকেল কলেজ ডিউ টু নন কোঅপারেশন ফ্রম ল এনফোর্সার্স। নন কোঅপারেশন মানে কি, নন কোঅপারেশন মুভমেন্ট বলে একটা কথা আছে, অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী করেছিলেন, একদম শান্তিপূর্ণ আন্দোলন, মনে আছে? তাহলে এই যে এই বডিটা যেটা রিলিজ ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, এর এই যে ভোগান্তিটা তাদেরকে স্বীকার করতে হয়েছে, কেন, ডিউ টু নন কোঅপারেশন ফ্রম ল এনফোর্সার, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অসহযোগিতামূলক আচরণের কারণে ঢাকা মেডিকেলের রিলিজকৃত মনিরের এই অর্ধগলিত, প্রায় গলিত এই লাশটা পেতে 4 দিনের অসহনীয় যন্ত্রণা এই পরিবারটাকে সহ্য করতে বাধ্য হয়েছিল। এই যে খেয়াল করে দেখো, হ্যাড টু মানে হচ্ছে, হ্যাড টু মানে অতীত, মানে অতীতে বাধ্যবাধকতা, হ্যাভ টু মানে হচ্ছে ভবিষ্যৎ বাধ্যবাধকতা, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, এটা হচ্ছে তোমার ভবিষ্যৎ বাধ্যবাধকতা, হ্যাভ টু। আর হ্যাড টু মানে হচ্ছে তোমার তোর 300 টাকা বিল এসে দিয়ে দেশ। হ্যাড টু মানে হচ্ছে তোমার অতীত বাধ্যবাধকতা। তাহলে কথা কি বুঝতেছো এখানে কি পরিমাণ কষ্টের কথা বলা আছে? আমি জানি না, আমি আমার কথা পৌঁছবে না, বাট সমন্বয়কদের বলবো, ভাই এসব সমাবেশ বন্ধ করেন, এই মানুষগুলোর খবর নেন, পত্রিকাগুলো পড়েন, এদের অসহনীয় যন্ত্রণার পাশে দাঁড়ান। যখন মৃত্যুটা এসেছিল গ্রিভিয়াস শক হয়ে, একটা মানে কি বলবো, নিদারুণ কষ্ট হয়ে, ওই ফ্যামিলিকে মানে এই আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগ আচরণের কারণে ঢাকা মেডিকেল থেকে রিলিজকৃত এই মনিরের প্রায় গলিত এই মৃতদেহ পেতে তাদেরকে প্রায় 4 দিনের একটা চরম ভোগান্তির, ইনলেস সাফারিং সহ্য করতে হয়েছিল। দিস ইজ দ্য সিম্পল বেঙ্গলি। যদি আমরা একটু যাই, আমার মনে হয় এটা একটু পড়া যায়, ঠিক আছে না, পড়ি এটা একটু। আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখো, দে ওয়ার নট ইভেন অ্যালাউড, খেয়াল করো, দে ওয়ার নট, তাদেরকে, এর পরে আছে ওয়ার নট, ইভেনটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যালাউড পাস্ট টেন্সে আছে, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। দে ওয়ার নট ইভেন টু অ্যালাউ বুরি হিম মানে মনিরকে, ইন অ্যাট লিস্ট 4 গ্রেভিয়ার্ড ইন ক্যাপিটাল, মানে ঢাকার যে 4টে গ্রেভিয়ার্ড আছে, কবরস্থান আছে, এই 4টার কমপক্ষে 4টার কোথাও তাকে মানে তোমার কি বলে হচ্ছে মানে কবরস্থ করার, সমাহিত, বুড়ি মানে আমরা বলতে পারি সমাহিত করার অনুমতি দেওয়া হয়নি, বিফোর ইভেন্চুয়ালি বিং এবল টু লে হিম টু রেস্ট ইন হিজ ভিলেজ হোম ইন ঝালকাঠি।
ঝালকাঠিতে তাকে চিরনিদ্রায় শায়িত করার আগ পর্যন্ত ঢাকা ক্যাপিটাল রাজধানীর কোথাও 4টি কবরস্থানে তাদেরকে দাফন করার অনুমতি দেওয়া হয়নি। এই দে দ্বারা বোঝাচ্ছে ফ্যামিলিকে বা তাদের পরিবারের সদস্যদেরকে, দে আর নট ইভেন অ্যালাউড। আমি যদি বলি আই এম নট, আই এম নট অ্যালাউড, মানে আমি অনুমোদিত নই। I was not allowed to enter the party, এই পার্টিতে এন্টার দ্য পার্টি বা রুম, এই রুমে বা এই পার্টিতে প্রবেশের আমি অনুমোদিত নই। কথা বুঝাইতে পারছি? যেমন যে ছাত্রলীগের যে কমিটি ছিল, গোলাম রাব্বানি আরেকটা কি যেন ছিল, ওই কমিটি যখন হচ্ছে জাহাঙ্গীরনগরে হচ্ছে তাদের কেলেঙ্কারি প্রকাশ হলো, গণভবনে তাদের হচ্ছে প্রবেশ নিষেধাজ্ঞা হয়ে গেল। তাহলে আমি বলতে পারি রাব্বানি ওয়াজ নট অ্যালাউড টু এন্টার দ্য গণভবন। কথা কি বুঝতেছো কিনা? রাব্বানি গণভবনে মানে অনুমোদিত নয়, অনুমোদন হারিয়েছিল, এটাই বলা হচ্ছিল। তাহলে খেয়াল করে দেখো আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় কি পরিমাণ নিদারুণ, মানে কি পরিমাণ ভয়ানক, মানে বেয়াদবি আচরণ করছে একটা লাশের সাথে, যে কোথাও না এটা ছাত্র সরকার বিরোধী, এটা হচ্ছে কোঠা সংস্কার আন্দোলনে মারা গেছে, তাকে বাংলাদেশের কোথাও সমাহিত করা যাবে না। একটা লাশ নিয়ে কি ধরনের নির্মমতা! এরপরে হচ্ছে যে মানে সাবেক ক্ষমতাসীন দলের প্রতি যাদের মায়া জন্মাবে তাদের ব্যাপারে অবশ্যই ভাবার সময় আছে, সত্যি ভাবার সময় আছে। যাই হোক, ওইদিকে না যাই। পত্রিকা পড়লে অনেক বাস্তবতা ফুটে ওঠে, পত্রিকা পড়লে সত্যি অনেক বাস্তবতা ফুটে ওঠে, এটা সত্য। কিন্তু না পড়লে এগুলো তুমি কখনোই জানবা না, এগুলো চক্ষুর আড়ালে থেকে যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম আছে, দেখো আনেবল মানে হচ্ছে অক্ষম, আনেবল। কোপ উইথ মানে হচ্ছে মানে তাল মিলিয়ে ওঠা, টিকে থাকা, কোপ উইথ দ্য লফ ইজ ইন দ্য সান। কথা বুঝছো কিনা? অর্থাৎ বিং আনেবল, বিং দিলে আরেকটু ভালো হইতো, বিং আনেবল অক্ষম হয়ে, টু কোপ উইথ মেনে নেওয়া, মানে কাটিয়ে ওঠা, কোপ উইথ মানে কাটিয়ে ওঠা, কোপ উইথ দ্য লস। আমি যদি বলি কোপ উইথ দ্য লস মানে এই যে ক্ষতি পুষে ওঠা, কাটিয়ে ওঠা। অফিস ইলডেস মানে হচ্ছে সবচেয়ে বড় সন্তান, মনিস ফাদার মনিরের বাবা শাহজাহান ফারাজি ডাইড অন সেপ্টেম্বর 13। খেয়াল করে দেখো, উনি মারা গেল কত তারিখে? জুলাই মারা গেল, মেবি 19 তারিখের কথা বলা ছিল। আর এই সন্তানের শোক সইতে না পেরে, আনএবল টু কোপ উইথ দ্য লস অফ হিজ ইলডেস সান, অর্থাৎ এই যে সন্তানের শোক, এখানে লস মানে আমরা ক্ষতি না বলে বলবো শোক, এই সন্তান হারানোর যে শোক সইতে না পেরে বা অক্ষম হয়ে মনিরের বাবা শাহজাহান ফরাজি ডাইড অন সেপ্টেম্বরের 30 তারিখে মারা গেলেন। 6 ডে, খেয়াল করো, 6 ডে লেটার, 6 দিন পর, হিজ মাদার, তার মা মিনারা বেগম অলসো ডাইড, তার মাও মারা গেলেন। আইরনিক্যালি এট দ্য সেম হসপিটাল, মানে কেমন যেন কাকতালীয় ভাবে, এট দ্য সেম হসপিটাল হার সন্স বডি ওয়াজ স্টাক ফর ডেজ। অর্থাৎ তার সন্তানকে যে হাসপাতালে মানে 4 দিন ধরে বা কিছুদিন ধরে স্টাক, মানে ওই যে তোমার হিমায়ত ঘরে, অর্থাৎ কি যেন বলে, ওই যে লাশ কাটার ঘরে রাখা হয়েছিল, আইরনিক্যালি দুর্ভাগ্যবশত বলো, কাকতালীয় বলো, এই সেম হাসপাতালে মিনারা বেগমও মারা গেছেন। হোয়াট এ ট্র্যাজেডি! এগুলো অজানা, এগুলো এখন আলোচিত হয় না। কথা কি বুঝছো কিনা? এগুলো মিডিয়াতে এখন আসে না, মিডিয়া এগুলো প্রচার করে না। এরপরে দেখো এখানে আরেকটা সুন্দর একটা শব্দ ছিল, সেটা হচ্ছে নাম উইথ ইন্টেন্স গ্রিফ। খেয়াল করো, নাম উইথ ইন্টেন্স গ্রিফ অ্যান্ড ট্রমা। খেয়াল করে দেখো, নাম মানে হচ্ছে আমরা বলতে পারি জর্জরিত হয়ে, নাম। ইয়েস, দে ডিডন্ট গেট এনি হেল্প, তারা কোনো হেল্পই পায়নি। আল মুজাহিদ, তুমি তাহলে আসছো অবশেষে। আচ্ছা, নাম উইথ ইন্টেন্স গ্রিফ অ্যান্ড ট্রমা, নাম মানে আমরা কি বলতে পারি? জর্জরিত। নাম উইথ ইন্টেন্স গ্রিফ অ্যান্ড ট্রমাতে জর্জরিত হয়ে। দ্য ইয়াংগেস্ট সন, এই যে সবচেয়ে অল্প বয়স্ক এই যে ছেলেটা, ইয়াংগেস্ট সন অফ দ্য ফ্যামিলি, 24 ইয়ার ওল্ড, ঠিক আছে না? মনিরের বয়স বলা হয়েছিল 28 ইয়ার ওল্ড। আর এই যে সবচেয়ে ছোট যে বাচ্চাটা, মানে 24 বছর বয়স, মমিনুল হাসান ইজ নাও, এই যে ইয়াংগেস্ট সন ইজ নাও বিং ট্রিটেড, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখো, নাও তো অ্যাডভার্ব, ইজ বিং ট্রিটেড, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ এট দ্য হেলথ কেয়ার সেন্টার। এবং লাস্টে যেটা বলা হচ্ছে, দেখো, সানজিদা আক্তার মিম, তার বয়স বলা হচ্ছে 24। এটাই হচ্ছে অ্যাপোজিশন, কমার আগে পরে দিয়ে তার বয়স বলা আছে 21, 24 না 21। সানজিদা আক্তার 21, দ্য অনলি আদার সার্ভাইভিং মেম্বার, মানে একমাত্র টিকে থাকা সদস্য সানজিদা আক্তার, 21 বছর বয়সী সানজিদা, ইজ অল অ্যাবাউট লেফট টু ক্যারি অন উইথ দ্য ফ্যামিলিস সামথিং। ঠিক আছে না? উনি একমাত্র বেঁচে আছে এই পরিবারটাকে
এই দুঃখগুলো সয়ে বেড়ানোর জন্য বা বয়ে বেড়ানোর জন্য, সামথিং লাইক দ্যাট। এক্সট্রিমলি সরি, এটা আমার আসলে পড়ার পরে কেমন যেন লাগছে। নামুইত মানে হচ্ছে জর্জরিত, বলতেই পারো, কোনো সমস্যা নাই। এছাড়া আসলে এর ভিতরে যে নিউজগুলো আছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট এখানে এই আজকের এডিটোরিয়াল একটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়তে পারি। তবে হচ্ছে আমরা 1 তারিখের পত্রিকাটা একটু দেখে আসবো, তারপরে হচ্ছে এডিটোরিয়ালটা পড়বো। আসলে পত্রিকা থেকে চাইলে পড়ানোর অনেক কিছু আছে, সত্যি কথা বলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু তোমরা এখানে সময় না দিয়ে খালি ওই মনে করো সারাদিন টিকটক টিকটক দেখে বেড়াও, এই যে এটা হচ্ছে সমস্যা। যাই হোক, এগুলো বন্ধ করো, না হলে ঝামেলা আছে। সিভিল অ্যাডমিন রান স্লো অ্যাজ টপ টায়ার স্টিল জিটারি। খেয়াল করে দেখো, খুব সহজ কথা বলি, পুলিশ কিন্তু এখন কাজ করতেছে না, কথা কিন্তু সত্য, ঠিক আছে না? সিভিল অ্যাডমিন রান স্লো, সিভিল অ্যাডমিন রান স্লো, ওকে, খুবই ধীর গতিতে। অ্যাজ যেহেতু টপ টায়ার মানে তো জানো, যারা হচ্ছে ঊর্ধ্বতন, স্টিল টপ টায়ার স্টিল, জিটারি জিটারি মানে তারা এখনো ঊর্ধ্বতন, মানে টপ টায়ার অনেকে এখনো ইজ, এখানে ইজটা উজ্জ্ব আছে, স্টিল জিটারি জিটারি মানে হচ্ছে অ্যাংশাস, মানে মনে করো উদ্বিগ্নতায় আছে, ভয়ে আছে, কোন দিকে কি হয়, আবার কে এসে কোন মামলায় গ্রেপ্তার করে। ইভেন হচ্ছে পুলিশের যে ঊর্ধ্বতন যারা ছিলেন আগে, তোমার কি বলে ডিএমপি হাবিবুর রহমান, তারপরে ডিবি হারুন থেকে শুরু করে বিপ্লব কুমার, এরা তো মনে করো, তারপরে এসবি প্রধান মনিরুল, এরা তো মনে করো কেউ আর নাই, তারা এখনো মনে করো ভয়ের ভিতরে আছে, আতঙ্কের ভিতরে আছে। সবাই তো আর পালাইতে পারে নাই, খুবই স্বাভাবিক, একটা বিপ্লব হওয়ার পরে সবাই তো আর পালানোর সুযোগ পায় না, যারা বিপ্লব মনে করো যে ওই ফ্যাসিবাদের দোসর থাকে। যাই হোক, তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, সিভিল অ্যাডমিন রানস স্লো অ্যাট টপ টায়ার স্টিল জিটারি জিটারি মানে হচ্ছে অ্যাংশাস, জিটারি মানে হচ্ছে কি অ্যাংশাস, যারা উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত, সামথিং লাইক দ্যাট, যারা এখনো উদ্বিগ্ন বা যারা এখনো বলতে পারো দুশ্চিন্তাগ্রস্ত। বুঝতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে।